এনসিপিকে টাকা দিতে আসে এবং আপনাদেরকে দিতে আসে না, এটা বিএনপিকে টাকা দিতে আসে আপনাদের টাকা দিতে আসে না, এটার কারণটা কি? শুনুন, আমি রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে জানতে চাই যে আপনাদের কাছে কিরকম মানুষজন আসে টাকা পয়সা দেওয়ার জন্য? আমাদের কাছে লোকজন আসে টাকা পয়সা দেওয়ার জন্য না। কেন? মানে এনসিপিকে টাকা দিতে আসে এবং আপনাদেরকে দিতে আসে না, এটা বিএনপিকে টাকা দিতে আসে আপনাদের টাকা দিতে আসে না, এটার কারণটা কি? শুনুন, প্রতিদিন আমাদের নানা সমস্যা মোকাবেলা করতে হয়। ওই শ্রমিকদেরকে নিয়ে শ্রমভবনের সামনে অবস্থান করতে হয় যে তাদের 3 মাসের মজুরি বকেয়া। আমাদের হয়তো শ্রমিকদের নিয়ে মিছিল করতে হয় যে আকস্মিক ছাঁটাই হয়ে গিয়েছে, সে কোথায় যাবে। এই যে প্রেস ক্লাবের সামনে তথ্য আপারা বসে আছে 50 দিন ধরে, তাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই। আউটসোর্সিংয়ের ওরা আসে যে আমাদের কি হবে, প্রতি বছর আমাদের এই হাজার হাজার মানুষ আমরা কোথায় যাব। তাহলে আমাদের কাছেও এরকম আসে, কিন্তু আমরা তাদেরকে নিয়ে বলি যে রাষ্ট্রের কোথায় গিয়ে কথাটা বলতে হবে, কার কাছে কথা বলতে হবে, কোথায় দাবিটা জানাতে হবে। একটা জিনিস খেয়াল করুন, এই সমস্ত ঘটনা যখন ঘটে, আসল জায়গাটা আপনি গেলেন না, আপনার কাছে সমস্যা নিয়ে আসে, কিন্তু টাকা কেন দিতে আসে না এই প্রশ্নের উত্তর আমি সেটাই জানতে বলতে চাই। চাচ্ছি যে টাকাটা তখনই দিতে আসে যখন যেখানে টাকা দিলে অনৈতিক সুবিধাটা পাওয়া যাবে। যদি কেউ বলে যে আমার ছেলে অথবা মেয়ে ভর্তি পরীক্ষায় তার যোগ্যতা অনুযায়ী চান্স পাবে, তার জন্য তো কেউ টাকা দেবে না। যদি বলে যে তার যোগ্যতা না থাকলেও আপনি চান্স পেয়ে দিতে পারবেন, মানে হ্যাঁ আমার ভিসি আমার লোক, আমি ব্যবস্থা করে দেবো, ডিসি আমার লোক, আমি ব্যবস্থা করে দেবো, ওসি আমার লোক, ব্যবস্থা করে দেবো। ওই ভিসি, ডিসি, ওসি তাদের উপর যারা কর্তৃত্ব করতে পারে, মানুষ তাদেরকে টাকা দিতে যায়। এবং দেখুন, এখানে রাজনৈতিক দলের দায় আছে আর সরকারের একটা দায়িত্ব আছে। রাজনৈতিক দলের দায় হচ্ছে তার কর্মীদেরকে এখানে নিয়ন্ত্রণ করা। তারপর অনেক ঘটনা ঘটতে পারে, রাজনৈতিক দল সেই দায় পালন করবে। আর সরকারের দায়িত্ব হচ্ছে এগুলো যেন না ঘটে। হ্যাঁ, এখন সরকারে যারা আছে তারাও যদি মনে করে যে অভ্যুত্থানের পরে যারা যে ছাত্ররা সামনে আসে তাদেরকে ধরলে তার প্রমোশন হয়ে যাবে, তাদেরকে ধরলে কিভাবে আমাদের চোখের সামনে দেখুন 90-এর গণ অভ্যুত্থানের সময় ছিলাম, তখনও দেখেছি, এখন তারও ভয়ানকভাবে দেখলাম কিভাবে একদল ভালো ভালো ছেলে মেয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে বুলেটের সামনে দাঁড়াতে পারলো কিন্তু টাকার সামনে মাথা নিচু করে ফেললো। এইটা আমাদের খুব দুঃখ দেয়, কারণ এই ছেলেমেয়েরা তো বাঁচবে কিনা তার নিশ্চয়তা ছিল না, তার সাথী হারিয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, এখনও রক্তের দাগ শুকায় নাই কিংবা ওই আহতদের আহাজারি বন্ধ হয় নাই, কিন্তু আমরা চাঁদাবাজির অনেক গল্প শুনছি। এই যে মানুষ, একদল মানুষ সুবিধা নিতে চায় যারা, এটা তো নতুন না, এর আগেও আমরা না দেখেছি। এবার একটা ভয়াবহ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, পরবর্তীতে এসে করাপ্ট হয়ে গেছে, এটা আমরা এবার একটা ভয়াবহ এরকম কিরকম বলছে, সরলভাবে বলে একজন ব্যবসায়ী তিনি আমাকে গাড়িটা দিয়েছেন, এবং অমূল্যক্ষণে বলছেন যে একজন ব্যবসায়ী গাড়ি দিয়েছেন, একজন ব্যবসায়ী আমাদেরকে অফিস দিয়ে দিয়েছেন। এই যে বলতে পারলেন, আমি তাদের এই সারল্যকে আমি মনে করি হ্যাঁ সারল্যটা একটা ভালো গুণ, কিন্তু এই সারল্যটা যে সারল্য থাকছে না, এটা যে সুবিধাবাদে পর্যবসিত হচ্ছে, এইটুকু বোঝার সময় এখন তাদের আসছে। এটা যদি না হয় তাহলে মানুষ আবার মনে করবে কি, একটা ছোট্ট উদাহরণ দেই, 1947 সালে পাকিস্তান হয়েছিল না, হওয়ার পরে 3-4 বছরের মধ্যে পাকিস্তানিরা এমন কাজ করলো যে 52 সালে ভাষা আন্দোলনের পরে 54 নির্বাচনে তাদেরকে টিকিট ধরিয়ে দিল। তার মানে মানুষ তখন বলতে শুরু করলো তাহলে ব্রিটিশদেরকে তাড়িয়ে আমার লাভ কী হয়েছিল। 1971 সালে এত বড় একটা মুক্তিযুদ্ধের পরে 3 বছর পরে 75-এর আগে মানুষ বলতে শুরু করলো তাহলে আমার মুক্তিযুদ্ধ করে কী লাভ হলো। ঠিক তেমনি এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান 1 বছর যেতে না যেতেই মানুষ মনে করলো তাহলে আমাদের কী লাভ হলো। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে না। মানুষ কত আবেগ নিয়ে, আশা নিয়ে এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করে, এবং তারপরে যাদের নেতৃত্বে জীবন দিতে যায় অথবা যে ছেলে মেয়েগুলো জীবন দিতে যায়, আজকে যেখানে ফরিদুল আছেন, জানি না উনি আন্দোলনের কীরকম ভূমিকা পালন করেন, তার মতো অনেকেই কিন্তু হয় পঙ্গু হয়েছেন, না হলে হয়তো মৃত্যুবরণ করেছেন, তারও পরিণতি এরকম হতে পারত। যদি 5ই আগস্টে হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ না ঘটতো তাহলে আজকে ফরিদুল এখানে বসে কথা বলতে পারতো না।